যে বাংলাদেশে ইসকন নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা সমালোচনা তর্ক এবং বিতর্ক চলছে ব্যাপকভাবে। ইসলামপন্থী ধর্মপরায়ণ মুসলমান ভাই এবং বোনেরা, বিশেষ করে তরুণ সম্প্রদায়েরা যারা ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করেন, তারা ইসকন সম্পর্কে খুবই বিরক্ত। তারা মনে করছেন যে এই সংগঠনটি ভারতীয় যে সাম্রাজ্যবাদী শক্তি, সেই সাম্রাজ্যবাদী শক্তির একটি এজেন্ট, এবং সেই এজেন্ট হিসেবে তারা বাংলাদেশে একটা বিশেষ মিশন নিয়ে কাজ করে যাচ্ছে। এবং এরই প্রেক্ষাপটে তারা নিজেদের মতো করে, যে যার মতো করে সেই সংগঠনটির সম্পর্কে অনেক মন্তব্য করছেন, কথাবার্তা বলছেন, ভয় পাচ্ছেন, কিংবা এটিকে প্রতিরোধ করার জন্য নিজেদের মধ্যে নিজেরা বিভিন্ন, যাকে বলে, প্ল্যান প্রোগ্রাম তারা করে যাচ্ছেন। তো আমাদের দেশের যে অস্থির মনোভাব, সেই অস্থির মনোভাবের কারণে বেশিরভাগ জনগণ কোনো একটা ক্ষেত্রে বা কোনো একটা বিষয়ে যদি সে মনে করে যে এটি সঠিক, তাহলে ওটার বিরুদ্ধে সে আর কোনো কথা শুনতে নারাজ। সে শুধু তখনই সেটি মেনে নেয় যখন তার উপর শক্তি প্রয়োগ করা হয়, অথবা সে যখন ভয় পায়। তো আমাদের দেশের যে ইসকন নিয়ে যে ঘটনাটি ঘটেছে, আমি নিজে দেখলাম যে আমি সংবাদপত্রের সাথে জড়িত যতটুকুই আছি ততটুকু দিয়ে আমি এই পেপার পত্রিকায় এই ইসকন সম্পর্কে যে নিউজগুলো এসছে, সেই নিউজে আমি এমন কিছু দেখিনি বা এমন কিছু পাইনি যেটার কারণে দেখা যাচ্ছে যেটা ইন ডিটেলস এটা লেখা যায় বা একটা তথ্য উপাদ্য করা যায়। কারণ এদের কর্মকাণ্ড ঠিক খুব সাম্প্রতিক সময় আমাদের সামনে এসছে, যে তারা একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গিয়ে একটি স্কুলে তাদের যে খাদ্য কর্মসূচির অধীন কিছু খাদ্য দরিদ্র শিশু কিশোর, বিশেষ করে স্কুলের একটি স্কুলে গিয়ে তাদের সেই শিশু কিশোরদের মধ্যে খাদ্য বিতরণ করেছে। এবং শিশুরা সেই খাদ্য গ্রহণের পরে তাদেরকে সেই ওদের যে স্লোগান আছে, হরি বল বা হরে কৃষ্ণ, সেই হরে কৃষ্ণ বা হরি বল এই স্লোগান দেওয়ার জন্য বা এই কীর্তন গাওয়ার জন্য যখন তাদেরকে অনুরোধ করা হলো, তখন শিশুরা সমস্বরে সেই হরিবল ধ্বনি দিতে থাকে। এবং সেই দৃশ্য যখন পত্রপত্রিকায় মাধ্যমে বা সামাজিক মাধ্যমে জনগণের কানে পৌঁছে যায়, তখন ধর্মপ্রাণ সমস্ত মানুষেরা উত্তাল হয়ে ওঠে সারা বাংলাদেশে। এবং এটি মনে করে বাংলাদেশের যে ধর্ম ব্যবস্থা, সেই ধর্ম ব্যবস্থার উপরে, মুসলমানদের ধর্ম ব্যবস্থার উপর, মুসলমানদের ধর্মীয় অনুভূতির উপরে এবং মুসলমানদের যে ধর্মীয় বিশ্বাস এবং বোধ, এর উপরে একটা মারাত্মক আঘাত। তারা মনে করছে যে যেভাবে খ্রিস্টান মিশনারিরা ব্রিটিশ আমলে বাঙালি মুসলমানদেরকে বিভিন্ন রকম ছলচাতুরি করে, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে তারা খ্রিস্টান ধর্মের দীক্ষিত করতে, একইভাবে হয়তো এই ইসকন নামক সংগঠনটি এদেশে মুসলমানদেরকে তারা হিন্দু ধর্মে দীক্ষিত করে এই দেশটিকে মূলত আরও সাম্রাজ্যবাদী শক্তি, ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করার জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে। এবং এই যে জনগণের যে চিন্তা এবং চেতনা, জনগণের যে সন্দেহ এবং আবেগ এবং অনুভূতি, এটা একেবারে অমূলক নয়। এর কারণ হলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্কের কারণে ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন রকম কর্মকাণ্ড, তাদের কথাবার্তা এবং আমাদের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার পেছনে একটি বিশেষ রাজনৈতিক দলকে এদেশের ক্ষমতায় বসানোর জন্য ভারত যেভাবে উঠে পড়ে বিগত দিনগুলোতে চেষ্টা করে যাচ্ছে, অপচেষ্টা করে যাচ্ছে, তদবির করে যাচ্ছে, বহুমুখী তদবির করে যাচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার ব্যাপারে ভারতীয়দের যে কূটনৈতিক তৎপরতা, সেটি যখন আমরা এই বিষয়গুলো জেনে যাই, বুঝে যাই এবং দেখতে পাই, এবং যখন অসহায় হয়ে পড়ি, তখন আমরা ঠিক সেই সংখ্যা থেকে ইসকন সম্পর্কে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়ে যায়। তো এই প্রেক্ষাপটে যেহেতু আমি লেখালেখি করি, এই ইদানিংকালে ইউটিউবে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছি,
তখন আমার কাছে অনেকেই বলেছেন যে আপনি ইসকন সম্পর্কে কিছু বলুন, ইসকন সম্পর্কে কিছু লিখুন। তা আমি খুব অল্প ইসকন সম্পর্কে প্রিলিমিনারিতে জানার পর আমি যতটুকু জানলাম তাতে দেখলাম যে ইসকনের যে ওয়ে অফ ওয়ার্কিং, তারা যেভাবে কাজ করছে বা তাদের যে বিস্তৃতি বা তাদের যে স্থিতি বা ওয়ার্ল্ড ওয়াইড এই সংগঠনটির যে ক্ষমতা, সেখানে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এদের একটা পশম স্পর্শ করার ক্ষমতা রাখি না। আমরা ফেসবুক ফাটিয়ে ফেলতে পারবো, আমরা বড় জোর বাইতুল মোকাররমের সামনে একটা বিরাট মিছিল করতে পারবো, ঠিক। অথবা দেখা যাচ্ছে যে ওয়াজ মাহফিলে বড় বড় ওয়াজ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে পারবো। কিন্তু ইসকন সম্পর্কে যদি সরকার মনে করে, বর্তমান আওয়ামী লীগ সরকার মনে করে যে এটা নিয়ে ইসলাম ধর্মাবলম্বীরা বাড়াবাড়ি করছে এবং সেক্ষেত্রে যদি সরকার হার্ড লাইনে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সাধারণ মানুষ আরও একটি বিপদের মধ্যে পড়বে এবং আমাদের যারা ধর্মপ্রাণ সাধারণ মানুষ বিগত দিনের মতো আরই একটা ঝামেলায় পড়তে পারে। ঠিক এই কারণে আমি ঠিক বিষয়টিকে বুঝিয়ে বলার জন্য, ইসকন সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও করে যিনি প্রধানমন্ত্রী আছেন, বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাবর একটি যাকে দরখাস্তমূলক, আবেদনমূলক, নিবেদনমূলক ব্যবস্থা নিলাম যে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি দৃঢ় হন, তিনি যদি ইচ্ছা করেন, তাহলে এই জনগণের যে আশা আকাঙ্ক্ষা, ঠিক সেই আশা আকাঙ্ক্ষাটিকে বাস্তবে পরিণত করার জন্য তিনি সিদ্ধান্ত নিতে পারেন। অথবা তিনি যদি হার্ড লাইনে চলে যান যে না, ইসকন থাকবে এবং ইসকনের মতো কাজ করবে, তোমরা যা ইচ্ছে তাই করো, তখন যারা সাধারণ জনগণ তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবে। তো এই কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যখন আমি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যে বঙ্গবন্ধু, এই ব্যাপারে তো একটা জামাতের লোকজন অস্বীকার করে না। সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনোতম ঐতিহ্যবাহী দল, সেই দলের সভানেত্রী, তারপরে তিনি এখন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আসেন, তিনি যেভাবে হন না কেন। এখন বাংলাদেশে যারা ইউটিউব করছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে গালাগালি করছেন, তারা নিরাপদ দূরত্বে গিয়ে লন্ডনে, আমেরিকাতে গিয়ে যাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তাই বলে যাচ্ছেন। কিন্তু আমরা যারা বাংলাদেশের নাগরিক আছেন, আমি গোলাম মোল্লা রনি যতটুকু বলে যাচ্ছি তার 10 ভাগের 1 ভাগ কারো যদি সাহস থেকে একটু বলে ইউটিউবে দাঁড়িয়ে থাকেন তো দেখি কেমন পারেন। কিন্তু এই কাজটি করার জন্য আমাকে আমার মতো করে এগোতে হচ্ছে। আমি জানি আমি প্রধানমন্ত্রী খুব কাছাকাছি ছিলাম, আমি জানি অ্যাট দ্য সেম টাইম এখন যে দলে আছি সেখানেও আমি এই দলের প্রধানদের খুব কাছাকাছি আছি। কাজেই একজন সম্মানিত মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মর্যাদা দিয়ে কথা বলতে হবে। তো ভিডিওটি যারা দেখছেন সেই প্রধানমন্ত্রীকে নিয়ে বলার, তারা মনে করছেন আমি প্রধানমন্ত্রীকে তেল মারছি। আরে বাবা, প্রধানমন্ত্রীকে তেল মারলে তো আমার আওয়ামী লীগ ছাড়তে হতো না। প্রধানমন্ত্রীকে যদি আমি প্রশংসা করতাম তাহলে তো আমার সেই দলের মধ্যে সবচেয়ে বড় বড় যোগ্যতম পদ পদবী মন্ত্রিত্ব আমার থাকতে পারত। কিন্তু সেটা তো যখন আমি এমপি ছিলাম সংসদে দাঁড়িয়ে, তখন তো যেভাবে আমি সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছি, যেভাবে আমি লিখেছি, অব্যাহতভাবে লিখেছি 2009 থেকে 2013 সন 14 সন পর্যন্ত যখন আমি সংসদ সদস্য ছিলাম। তো কাজেই এই বিষয়গুলো নিয়ে যারা জানেন না বা যারা জানলেও সমালোচনা করা, গালি দেওয়া যাদের অভ্যাস, তাদের কথা আলাদা। কাজে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস বলবো যে ইসকন সম্পর্কে আমি আসলে কি জানি। দ্বিতীয়ত, এই যে বলতে গেলে অনেক সময় অনেক ভুল হয়, ভ্রান্তি, এজন্য লেখার মাধ্যম হলো সবচেয়ে নিরাপদ। ইসকন সম্পর্কে একেবারে গবেষণামূলক আমি একটা নিবন্ধ লিখেছি। সেই নিবন্ধটি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় 25 তারিখ শুক্রবার, অর্থাৎ এই অক্টোবর মাসের 25 তারিখ শুক্রবার এটা ছাপা হবে। আপনারা দেখে নিন, আমি ফেসবুকে সেটা শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আমি আজকে এই জিনিসটা বলছি যে এই সংগঠনটি আসলে তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো সংগঠন নয়, বা এই সংগঠনটিকে ফেসবুকের মাধ্যমে বা আমরা একটু ইউটিউবের মাধ্যমে গালাগালি করে এটিকে আমরা স্টপ করে দেব এই পর্যায়ে নয়। এমনকি আওয়ামী লীগ সরকার বা এমনকি বিএনপি সরকার, এমনকি যদি এই মুহূর্তে জামায়াত ইসলামীও ক্ষমতায় থাকতো, তাহলে ইসকনের একটি পশম স্পর্শ করতে পারতো না বেআইনিভাবে। এর কারণ হলো
সংগঠনটির আন্তর্জাতিক ভিত্তি, তাদের সঙ্গে জড়িত বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের সাথে জড়িত বিশ্ব যাকে বলে মোড়ল দাদাদের যে একটা বিরাট অংশ এমনভাবে জড়িত, যেটি আপনারা যদি জানেন তাহলে এদের সম্পর্কে আপনাদেরকে এগোতে হবে ধীরে সুস্থে, অত্যন্ত কৌশল নিয়ে, বুদ্ধি নিয়ে, প্রজ্ঞা নিয়ে। আদারওয়াইজ আপনারা এদের সঙ্গে পারবেন না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে পারেনি। আপনারা অবাক হয়ে যাবেন যে একজন ভারতীয় সাধারণ নাগরিক, সেই নাগরিক অভয় করুণাভিন্দ নামে, অভয় করুণাভিন্দ, এরপর উনি যখন ঠাকুর হয়ে গেলেন তখন তার নামের সাথে সাথে অনেকগুলো কুনুত জড়িত হয়ে গেল। আমাদের যেমন অনেক ভণ্ড মাওলানা আছেন, অনেক ভণ্ড পীর আছেন, দেখা যাচ্ছে নামের সাথে তার পিছনে অনেকগুলো উপাধি থাকে। তো এই অভয় করুণাভিন্দর নামের সাথে এখন এতগুলো শব্দ জড়িত, যেগুলো আসলে হিন্দিতে সংস্কৃতি শব্দ সংক্রান্ত আমি মুহূর্তে বললে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। 1960 সনে উনি নিউ ইয়র্কে গেলেন একেবারে দীনহীনভাবে, একেবারে সাধারণভাবে। তো সেখানে গিয়ে তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু দারুণ রেসিশন চলছিল। আপনারা জানেন 60-এর দশকে ঠিক স্নায়ুযুদ্ধ খুব চরমে ছিল এবং জনগণের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল। এভরিবডি, প্রত্যেকটা মানুষ ফ্রাস্ট্রেশন ছিল, কেননা রাশিয়াকে সামাল দেওয়ার জন্য, সোভিয়েত ইউনিয়নকে সামাল দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমার শক্তি তাদের বাজেটের বিরাট অংশ খরচ করে যাচ্ছিল সামরিক খাতে। এই কারণে জনজীবন খুব বিপর্যস্ত ছিল, সমস্ত মানুষ ড্রাগ এডিক্টেড হয়ে যেত। ওখানে হিপ্পি নামক একটা নতুন সমাজ ওই সময় গড়ে উঠেছিল। নেশা, ভাং, তারপরে গাঁজা, চরস, এটাতে পুরো মার্কিন সমাজ বিভ্রান্ত হয়ে পড়েছিল। ঠিক সেই সময় ওই অভয় করুণাভিন্দ উনি যেটি করলেন সেটা হলো ভারতীয় যে যোগব্যায়াম, ধ্যান, এইটা ওখানে উনি চালু করলেন। এবং উনি আরও একটা ব্যাপার করলেন যে আমাদের যে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের যে উচ্চাঙ্গ সঙ্গীত, সেই উচ্চাঙ্গ সঙ্গীত আলাউদ্দিন খাঁ, আয়েত আলী খাঁ, তারপরে শেষে পণ্ডিত রবিশঙ্কর, এই যে এদের যে ধ্রুপদী উচ্চাঙ্গ সঙ্গীত, গোলাম আলী খাঁ, পাক ভারতের, এটা কিন্তু মার্কিন মূলকে অসাধারণ জনপ্রিয়। তিনি সেই ধ্রুপদী সঙ্গীতের অধীন সে করলেন কি, কীর্তন রচনা করলেন, হরে কৃষ্ণ কীর্তন। এবং সেই হরে কৃষ্ণ কীর্তন যখন পশ্চিমা সমাজে গিয়ে নেচে গিয়ে ঢোল ডগর সহকারে তিনি যখন এইভাবে ধ্যানের জন্য মন্দির স্থাপন করলেন, এবং সেটা অল্প কয়েকদিনের মধ্যে ফুলে ফেপে ব্যাপক আকার ধারণ করলো। এবং যেহেতু সমাজ হতাশাগ্রস্ত, তারা দলে দলে সেখানে এসে যোগদান করলো। ঠিক ওই সময়টাতে যেটা পৃথিবীর সবচেয়ে নামকরা যে ব্যান্ড দল ছিল সেটা ছিল বিটলস। এবং বিটলসের বিখ্যাত আমরা জর্জ হ্যারিসনের নাম জানি, এবং আরও একজন ওই সময়ের খুব বিখ্যাত পপ তারকা জন লেনন, তার নামও আমরা সকলেই জানি। এই দুজন সঙ্গীত তারকা কী করলেন, এসে সেই অভয় করুণাভিন্দর সঙ্গে যোগ দিলেন। হরে কৃষ্ণ যে সঙ্গীতগুলো, যেগুলো উনি মূলত চালু করেছিলেন যে তাদের ধর্মটাকে বিনোদনমূলক করার জন্য, উৎসব মুখর করার জন্য, যেন লোকজন সেখানে এসে দীর্ঘক্ষণ ধ্যান করে তো মানুষ থাকতে পারে না, ধ্যানের সাথে সাথে তার সঙ্গীত দরকার, উজ্জীবিত হওয়া দরকার, সঙ্গীতের পরে তার খাদ্য দরকার হয়। তো তিনি এই হরে কৃষ্ণ আন্দোলন, যেটা হরে কৃষ্ণ মুভমেন্ট, ইসকনের, আমরা ইসকন বলি, কিন্তু ইসকনের ইউরোপ আমেরিকাতে এটিকে বলা হয় হরে কৃষ্ণ মুভমেন্ট। এই মুভমেন্টটাকে তিনি খুবই একটা আনন্দমুখর পরিবেশে ওই হতাশাজনক সমাজে 60-এর দশকে তৈরি করে ফেললেন। ফলে তার আর পিছনে ফিরে তাকাতে হলো না। টাকা পয়সা, তারপরে খ্যাতি, সুনাম, যশ, এবং যেখানে আপনি চিন্তা করেন জর্জ হ্যারিসন তার বিখ্যাত অ্যালবামগুলোতে হরে কৃষ্ণর লিরিক্সগুলো যোগ করে দিলেন। এরপরে জন লেননও একই কাজ করলেন। তো ওই প্রত্যেকটা বিখ্যাত যারা মুখে মুখে যে সমস্ত গান বাজত, তার সঙ্গে যে হরে কৃষ্ণ সুর যখন একত্র করে দেওয়া হয়ে গেল, তখন নিউ ইয়র্ক থেকে শুরু করে নিউ জার্সি
থেকে শুরু করে টোটাল মার্কিন মুলক এবং ওখান থেকে শুরু করে ইউরোপের পাশ্চাত্যে সেখানে হরে কৃষ্ণের এই লিরিক্সগুলো মানুষের মনে বাঁচতে থাকলো এবং তারই প্রেক্ষাপটে ইসকন নামক যে সংগঠনটি খুব অল্প দিনের মধ্যে 5-10 বছরের মধ্যে বিরাট আকার ধারণ করলো। এরপরে যারা এই জিনিসটা শুরু করেছিলেন সেটা আমাদের মাজার কেন্দ্রিক হতে পারে, আমাদের অন্য যে কোনো কেন্দ্রিক হতে পারে, এরকম একটা ব্যবসা বাণিজ্যের মতো শুরু করেছিলেন। তারা এটাকে ঠিক আরও একটু ধর্মীয় আবেশ সেখানে যোগ করলেন, আরও অনেক কিছু যোগ করলেন। যোগ করে তিনি যে জিনিসটা করলেন যে হিন্দুদের যে 33 কোটি দেবতা, সেই 33 কোটি দেবতার মধ্যে সবসময় অনাদিকাল থেকে হিন্দুরা শিবকে প্রধান দেবতা মান্য করে আসছে, অর্থাৎ শিবকে প্রধান অবতার, অর্থাৎ তাদের প্রধান খোদা হলো শিব। এবং পরবর্তীতে যত দেবতা আসছে সেটা রাম, কৃষ্ণ, অন্যান্য যারা যারা দেবতা আছে সব হলো শিবের অবতার, অর্থাৎ শিব থেকে তারা নিঃসৃত হয়েছে। শিবকে বলা হয় দেবরাজ। আবার এই শিবের অন্য নাম হলো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। কিন্তু ইনি যে কাজটি করলেন সেটি বললেন যে না, শিব হবে না, আমাদের প্রধান খোদা হলো, প্রধান দেবতা হলো, প্রধান অবতার হলো কৃষ্ণ, এবং কৃষ্ণ থেকে সমস্ত কিছু শুরু হয়ে গেল। এই হিন্দুদের মধ্যে এটা থেকে তারা দেখা গেল যে বিরাট একটা ব্যাপক মানে যাকে বলে আন্দোলন শুরু হয়ে গেল হিন্দুদের মধ্যে মার্কিন মুলুকে, এবং সেটা ভারতেও কিন্তু এদের মধ্যে সেই জিনিসটা চলছে। তো এই যে হরে কৃষ্ণ মুভমেন্ট, ঠিক এটাকে যদি আপনি ধরেন যে ইউরোপ আমেরিকাতে এদের যে বর্তমান অবস্থা, আমাদের দুটো মুসলমানদের মধ্যে দুটো মুসলমান নামধারী দুটো সংগঠন আছে, একটা হলো আহমেদিয়া জামাত, আর একটা হলো ইসমাইলিয়া সম্প্রদায়, যে প্রিন্স করিম আগা খান পাকিস্তানের ইসমাইলিয়া সম্প্রদায়। তো এই দুটো সংগঠন পাকিস্তানে ইসমাইলিয়া সম্প্রদায় অত বিখ্যাত নয়, বা বাংলাদেশে আহমেদিয়া সম্প্রদায় বিখ্যাত নয়, কিন্তু আপনি লন্ডনে গিয়ে দেখেন, আমেরিকাতে গিয়ে দেখেন, ইভেন সিঙ্গাপুরে গিয়ে দেখেন যে এই দুটো সংগঠন অত্যন্ত প্রভাবশালী টাকা পয়সা সব দিক থেকে। এবং আরও একটা আশ্চর্য ব্যাপার হলো, দেখেন আমরা বাংলাদেশের কাদিয়ানীদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেও কাদিয়ানীদেরকে কিচ্ছু করতে পারিনি। এর কারণ হলো এর সঙ্গে ইন্দো ইহুদি চক্র এত অ্যাক্টিভভাবে জড়িত, এর সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য শক্তিগুলো ধর্মীয় অধিকার রক্ষার নামে, এমনকি জাতিসংঘ সহ এদের সাথে এতভাবে জড়িত যে আমরা কিন্তু এদেরকে আসলে কিছুই করতে পারতেছি না। একইভাবে মধ্যপ্রাচ্যে যে ইয়াজিদি সম্প্রদায় আছে, সেই ইয়াজিদি সম্প্রদায়ের সাথে সমস্ত শিয়া সুন্নি সকলেই কিন্তু বিরক্ত, কিন্তু তারপরেও পশ্চিমা শক্তির কারণে কিন্তু ইয়াজিদি সম্প্রদায়ের সাথে আমরা মানে মধ্যপ্রাচ্যের মুসলমানরা তাদের কিছুই করতে পারছে না। তো একইভাবে এই যে হরে কৃষ্ণ মুভমেন্ট, এই হরে কৃষ্ণ মুভমেন্টের সঙ্গে পশ্চিমা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, পশ্চিমা দুনিয়ার ইন্দো যাকে বলে খ্রিস্টান জুরিসপ্রুডেন্স, ইন্দো স্যাক্সন জুরিসপ্রুডেন্স। তো ইন্দো স্যাক্সন কাকে বলে এবং ইন্দো বলে খ্রিস্টিয়ানিটি কাকে বলে, এইটার যে শক্তি কতটা বিস্তৃত আপনারা একটু পড়ে দেখেন নেটে গিয়ে, যে দে আর ভেরি ভেরি পাওয়ারফুল। তো এই চক্রটির সঙ্গে ইসকন অত্যন্ত যাকে বলে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার কারণে কি হচ্ছে, ভারতে কিন্তু সমস্ত বর্ণবাদী হিন্দুরা এই সংগঠনকে দেখতে পারে না, কিন্তু তারপরেও দিল্লির মতো জায়গাতে, মুম্বাইয়ের মতো জায়গাতে, গুজরাটের মতো জায়গাতে এই ইসকন তাদের মন্দির স্থাপন করে ডে বাই ডে তাদের সংখ্যা বাড়িয়ে চলছে। তো ইসকনের কতগুলো অদ্ভুত নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন হলো যে ইসকন যেমন হিন্দু, বর্ণ হিন্দু, তো অন্য একটা ধর্ম থেকে হিন্দু ধর্মত্ব গ্রহণ করাটা সাধারণত এরা গ্রহণ করে না, কিন্তু ইসকন যেটা করেছে, যে কোনো ধর্ম থেকে যে কোনো লোক তাদের ধর্মে আসতে পারে। তো এটাই হলো আমাদের জন্য একটা ভয়ের কারণ। এবং এরা করে কি, যেটি হলো যে কোনো ধর্মের কোমলমতি শিশুদেরকে তারা টার্গেট করে। তারা বুড়া মানুষকে, বয়স্ক লোকদের, যেমন আহমেদের জামাত অন্যান্য যারা যা করে তা না, তারা কোমলমতি শিশুদেরকে টার্গেট করে, অভাবী এবং দরিদ্র পরিবারদেরকে টার্গেট করে, তাদের খাদ্য দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে আস্তে আস্তে এই ইসকনের মেম্বার করে এই হরে কৃষ্ণ যে মুভমেন্ট আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করে নেয়। এবং এটি মানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটি হলো যে 1976 সনে এদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে, মানে সুপ্রিম কোর্টে, নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টে একটা বিচার হয়েছিল। এই বিচারটা
হওয়ার পরে এটা আমি যে আমার লেখা সেই লেখা ইন ডিটেলস বলেছি যে এটা হলো দ্য পিপলস ভার্সেস মার্ফি, বিখ্যাত মামলা দ্য পিপলস ভার্সেস মার্ফি, জনগণ বনাম মার্ফি। তো এই মামলার বাদী অভিযোগ করলেন যে ইসকন তাদের সন্তানদেরকে ব্রেইন ওয়াশ করে এই সংগঠনটাতে ঢুকিয়ে ফেলেছে। তো যার জন্য এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মার্কিন মুলুকের মতো জায়গাতে সেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না, ইসকন একটি মানে যাকে বলে একটা ভ্যালিড বোনাফাইড, ইংরেজিতে শব্দ ব্যবহার হয়েছে বোনাফাইড মানে ন্যায়নিষ্ঠ সত্যনিষ্ঠ, সেই বোনাফাইড রিলিজিয়াস অর্গানাইজেশন এবং যারা হিন্দুত্ববাদকে ধারণ করে। তো কাজে এই ব্রেন ওয়াশ তারা স্বীকার করেনি মার্কিন সুপ্রিম কোর্টের 1986 সনে সেই রায়। তো এইভাবে তারা কিন্তু দেখেন সমস্ত কিছু ডমিনেট করে আসছে। এরপর আর একটা মামলা, যেটা তাদের আরও কয়েকটা মামলা, ইসকনের কয়েকজন নেতার বিরুদ্ধে দেখা গেল যে তাদের বিরুদ্ধে মামলা হলো হত্যা মামলা। তারা এই একটা গ্যাং তৈরি করেছে, বিশাল একটা গ্যাং আমেরিকাতে, এবং এদের বিস্তৃত যাকে বলা হয় অনেক আন্ডারওয়ার্ল্ডের গ্যাংয়ের মতো। তো এই গ্যাংয়ের কাজ হলো যে সমস্ত তাদের যে বিরুদ্ধ মতের লোকদেরকে ভয় দেখানো, ভীতি দেখানো, এবং ভয় ভীতি দেখিয়ে তাদের যে আদর্শ সেই আদর্শটা প্রতিষ্ঠিত করা সমাজের বিভিন্ন স্তরে। এবং ওইটা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তাদের সামনে কেউ পড়ে, কোনো শক্তি, কোনো সাম্প্রদায়িক শক্তি, কোনো যাকে বলে বিত্তবান, তাদেরকে ছলে বলে কৌশলে সন্ত্রাস করে যেভাবে হোক না তাদেরকে দমন করার জন্য তারা একটা বিরাট সন্ত্রাসী বাহিনী গড়ে তুলল। তো এই সন্ত্রাসী বাহিনী ভয়ভীতি দেখে বহুদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে এই কাজগুলো করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, মারাত্মক একটা হত্যাকাণ্ড ঘটে গেল, একেবারে আমাদের দেশে নুসরাত হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর বা আবরা হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর। এবং এটা নিয়ে মার্কিন আদালতে মামলা হলো। এবং মামলা ইসকনের যে প্রধান নেতা, অন্যতম প্রধান নেতা তৎকালীন সময়, মামলার ডেটটা সম্ভবত 1984 অথবা 1986 সন। তো এই মামলায় তার 20 বছরের সাজা হলো। পরবর্তীতে উনি আপিল করলেন। আপিলে দেখা গেল যে প্রধান ব্যক্তি যিনি, তিনি এই মামলার সাথে সম্পৃক্ত না, কিন্তু ওই সংগঠনটি মামলার সাথে সংশ্লিষ্ট, এবং ওই সংগঠন যে সন্ত্রাসী সংগঠন এটা আদালত রায় দিল যে এটা মানে সন্ত্রাসী সংগঠন, তারা ভয়ভীতি দেখে এই ধরনের অপকর্ম করে এবং এই সংগঠনটি প্রতারণা করে। তো এই সমস্ত রায় তাদের মধ্যে আছে। এবং তৃতীয় যে মামলাটি, যেটি একেবারে এই সর্বশেষ 2060 সনে যেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সেটা হলো ইসকন করে এই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে তাদের যে উপাসনালয়, তাদের যেখানে তারা শিক্ষা দীক্ষা দেয়, তাদের যে ডরমিটরি আশ্রম, সেই আশ্রয় দেয়, এই ছেলেদের উপর তারা যৌন নির্যাতন চালায়। তো এইরকম যৌন নির্যাতন চালাতে গিয়ে কয়েকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে, এবং এই নির্যাতিত যারা শিশুরা, তাদের যে অভিভাবক এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসকনের বিরুদ্ধে মামলা করে। এবং সেই মামলায় আদালত রায় দেয় যে ইসকনকে 900 মিলিয়ন, আবার বলছি 900 মিলিয়ন, অর্থাৎ $90 কোটি, বাংলাদেশের টাকায় প্রায় 7,500 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং ইসকন এই অবস্থাতে করল কি, নিজেদেরকে মার্কিন যে আইন আছে সম্ভবত চ্যাপ্টার 11, সেই আইন অনুযায়ী তারা করলো কি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করলো। কিন্তু তারপর আদালত তাদেরকে ছাড়লো না, যে তুমি দেউলিয়া হলে তোমাদের যা আছে সেটা বিক্রি করেও তোমাদেরকে এই টাকা দিতে হবে। পরে বাংলাদেশের টাকায় প্রায় 130 কোটি অথবা 126 কোটি টাকা তারা দিয়ে সেই মামলা থেকে তারা রক্ষা পেল। তো এই হলো ইসকনের কর্মকাণ্ড। ইসকনের কর্মকাণ্ড ইউরোপে, আমেরিকাতে, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে। তো কাজেই এই যে সংগঠনটি, এই সংগঠনটিকে নিয়ে আমরা যারা কথা বলবো, আমরা যারা কাজ করার চেষ্টা করব, আমাদেরকে অবশ্যই প্রশাসনের সহযোগিতা লাগবে, রাষ্ট্রশক্তির সহযোগিতা লাগবে, সমাজের সর্বস্তরের সহযোগিতা লাগবে, অর্গানাইজ ফোর্সের সহযোগিতা লাগবে। আদারওয়াইজ এটার লাভ হবে না, বরং এটার বিস্তৃতি আরও ডে বাই ডে বাড়তে থাকবে। আমি আশা করছি যে আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে যতটুকু বললাম, আমার যারা বন্ধুরা আমার আগের যে ভিডিওতে আমি প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে বলেছিলাম আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন
আমি খুব দুঃখিত, কারণ আমার যে বক্তব্য বা আমার যে চিন্তা, আমার যে ভাষা, সেটা হয়তো এতই দুর্বল যে আপনাদেরকে আমি বুঝাতে পারিনি। আমার এই দুর্বলতা এবং অক্ষমতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী, আমি আমার বিবেক অনুযায়ী যেটাকে ভালো মনে করি, অতীতও সেভাবে চলছি, আগামী দিনগুলো সেভাবে চলবো এবং দেশ এবং জাতির কল্যাণের জন্য, ইসলামের জন্য এবং মুসলিম উম্মার জন্য আমি যতটুকু নিজে জানি, লেখাপড়া করেছি, সেই অনুযায়ী আমি কাজ করব। কারো দ্বারা প্রভোগ হয়ে নয়, কোনো দল বা কোনো গোষ্ঠীর দ্বারা প্রভোগ হয়ে আমি আসলে অতীতে কখনোই এই কাজটা করার চেষ্টা করি না, আগামী দিনে ইনশাল্লাহ করবো না। আমার বিবেক অনুযায়ী আমি চলবো এবং সেই বিবেক অনুযায়ী ইসকন নামে একটা প্রতিষ্ঠান সম্পর্কে আমার যতটুকু তথ্য আছে, ডাটা আছে, যা কিছুই বললাম প্রত্যেকটারই আমার কাছে ডকুমেন্ট আছে। আমি এইভাবেই বলতে পারবো, কিন্তু আমি এর বাইরে অনেকে বলতে পারবেন, কিন্তু আমি আসলে ওই পর্যায়ে এখনও পৌঁছতে পারিনি এবং আমি পৌঁছতে চাইও না।